আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025, 26, 27 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা। তো তোমরা যারা বিশেষ করে যারা 26 ব্যাচে আছো এবং 27 ব্যাচে আছো, তোমাদের সবার জন্য আজকের এই ক্লাসটি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব রাইট ফর্ম ভার্ব নিয়ে। সো অলরেডি আমরা রাইট ফর্ম ভার্বের উপর একটি ক্লাস করিয়েছিলাম এবং আমাদের পড়ানোর সিস্টেমটা আসলে কি ধরনের এটা কিন্তু তোমরা অলরেডি জেনে গেছো, যে আমরা আসলে কিভাবে পড়াই অথবা আমাদের পড়ানোর সিস্টেমটা কি ধরনের সেটা জেনে গেছো। সো আমাদের এডুকেশন লিডারশিপ কর্তৃপক্ষ চেষ্টা করে তোমরা যাতে বোঝো এইরকমভাবেই আমরা পড়ানোর চেষ্টা করি। সো তোমরা যারাই আছো আমাকে একটু কমেন্টে বলবা যে আমার কথা ক্লিয়ারলি শোনা যায় কিনা এবং তোমরা কে কোন জেলা থেকে জয়েন করছো একটু কমেন্টে জানিয়ে দিবা। তারপরে আমরা আমাদের আজকের যে কাঙ্ক্ষিত ক্লাসটি আছে সেটা হচ্ছে আমরা শুরু করব ইনশাআল্লাহ। সো আমি দেখি যে তোমরা কারা কারা জয়েন করছো। ক্লাসটি আছে, হ্যাঁ আমরা অলরেডি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই আমাদের লাইভ ক্লাসে জয়েন করে ফেলেছো। সো কাইন্ডলি আমরা আমাদের এই লাইভ ক্লাসটা আমাদের যারা ফ্রেন্ড আছে, তোমাদের যারা বন্ধু বান্ধব আছে, তোমরা সবাই সবার মাঝে একটু শেয়ার করে দিবা, যাতে করে সবাই এই ক্লাসে অ্যাটেন্ড করতে পারে। এবং তোমাদের উপস্থিতির উপর নির্ভর করে আমরা আমাদের পরবর্তী যে ক্লাসগুলো আছে সেগুলোর শিডিউলগুলো দিয়ে থাকবো ইনশাআল্লাহ। সো তোমরা যদি বেশি পরিমাণ ক্লাস করো তাহলে ক্লাসের সংখ্যাও বেড়ে যাবে, এবং তোমরা যদি কম পরিমাণ ক্লাস করো তাহলে ক্লাসের সংখ্যা কি হবে ভাইয়া, কমে যাবে। সো আমি একটু দেখি যে আজকে তোমরা কারা কারা জয়েন করছো এবং কে কোন জেলা থেকে জয়েন করছো এটা একটু কাইন্ডলি কমেন্টে জানিয়ে দিবা। এবং আমরা একটু কাইন্ডলি কষ্ট করে আমাদের যারা ফ্রেন্ড আছে, বন্ধু বান্ধব আছে, সবার কাছে আজকের এই ক্লাস অর্থাৎ এই লাইভ ক্লাসটি আমরা কি করে দিচ্ছি ভাইয়া, লাইভ ক্লাসের যে লিঙ্কটা আছে সেটা একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করি, যাতে করে সবাই আমরা জয়েন করতে পারি। এবং তোমাদের কার কার সমস্যা আছে সেটা আমাকে একটু কমেন্টে বলে দাও, যে ভাই আমি রাইট ফর্ম ভার্ব বুঝি না বা আমার রাইট ফর্ম ভার্বে একটা প্রবলেম আছে। সো তোমাদের যাদের যাদের সমস্যা আছে, সো তোমরা চাইলে তাদের সমস্যাগুলোর কথা আমাদের রাইট ফর্ম ভার্বের এই ক্লাসে বলতে পারো। সো আজকে আমরা কুমিল্লা বোর্ড 2019 সালে আসা একটা প্রশ্ন সমাধান করব, এবং আমাদের সমাধানের টেকনিকটা অবশ্যই কি হবে ভাই, একটা সুন্দর টেকনিক হবে, এবং সেখানে আমরা ব্যাখ্যা সহকারে শেখানোর চেষ্টা করব। কিভাবে আমরা শেখাবো, ব্যাখ্যা সহকারে। সো আমি একটু দেখি যে তোমরা কারা কারা জয়েন করছো। সো যারা যারা জয়েন করছো আমি একটু দেখতে চাই। সো অলরেডি তোমরা অনেকেই জয়েন করছো। সো একটু কাইন্ডলি তাড়াতাড়ি জয়েন করলে ভালো হয়, যাতে করে আমরা ক্লাসটা সুন্দরভাবে নিতে পারি। আমরা দেখতে হচ্ছে মারুফ আক্তার বলেছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সো আরও যারা আছো একটু কাইন্ডলি তাড়াতাড়ি জানিয়ে দিবা কথা শোনা যায় কিনা, A to Z শোনা যাচ্ছে কিনা, এগুলো জানিয়ে দিবা, তাহলে ক্লাস নিতে সুবিধা। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019 শিখব। সো দেখো এখানে হচ্ছে তোমাদের কুমিল্লা বোর্ডে এই ধরনের প্রশ্নগুলো আসে, এবং প্রশ্নগুলো আসার পর তোমাদেরকে উত্তর দেওয়ার কথা বলা হয়। সো আমরা ব্যাখ্যা সহকারে দেখবো যে আসলে উত্তরটা কেন হইলো, কি জন্য হইলো, এবং কেন এই উত্তরটাই দিতে হয়, অন্য কোনো উত্তর দিলে কি প্রবলেম, অথবা অন্য কোনো উত্তর দিলে কি আসলে রাইট হবে। সো এই ব্যাপারগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সো একটু কাইন্ডলি শেয়ার করে দাও, যারা আছো একটু কাইন্ডলি কষ্ট করে ফ্রেন্ডদের মাঝে একটু শেয়ার করে দাও। আমি দেখতে পাচ্ছি তোমরা যারাই আসো একটু ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দাও। ঠিক আছে, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি শেয়ার করে দাও। ক্লাস শুরু হয়ে গিয়েছে, 10টা বাজে, 10টা 4 বেজে গেছে। সো আমরা বলেছি 10টার দিকে শুরু করব, অলরেডি 10টা 4 বেজে গেছে, আমরা ঠিক 10টাই শুরু করেছি। সো আমি দেখি যে তোমরা আরও কারা কারা জয়েন করবা, তারপর আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ক্লাসটি আছে সেটা ইনশাল্লাহ নেওয়া শুরু করব। সো তোমাদের উপস্থিতি উপর নির্ভর করে আমাদের পরবর্তী যে ক্লাসগুলো আছে সেগুলো নির্ভর করছে ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা শুরু করি ক্লাস, কি বলো? যারাই আসো ক্লাস শুরু করে দেই, কি বলো? আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করছি। দেখো আমাদের এখানে কুমিল্লা বোর্ড 2019 সালে আসা একটা প্রশ্ন। সে প্রশ্নটা কি ভাই, প্রশ্নটা হচ্ছে যে যেমন ড্যাশ টিচিং ইজ এ নোবেল প্রফেশন, এ টিচার ড্যাশ টিচ হিজ স্টুডেন্ট ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট, হি টিচেস হিজ স্টুডেন্ট উইথ এ ভিউ টু। সো এইভাবে গ্যাপ আছে। সো আমরা কিভাবে শর্টকাট টেকনিক আসলে এগুলো করতে পারি, বা কোন শর্টকাট টেকনিক ব্যবহার করলে আমাদের জন্য সহজ হবে, সো এই ব্যাপারগুলো নিয়েই অ্যাকচুয়ালি আমি আলোচনা করব। ঠিক আছে, এগুলো নিয়ে আমি কি করব, আলোচনা করব। সো একটু কি শেয়ার করে দেওয়া যায় না ফ্রেন্ডের মাঝে, বন্ধুদের মাঝে একটু তাড়াতাড়ি শেয়ার করে দাও, যাতে করে ক্লাসটা নিতে একটু সুবিধা হয়। সবাই একটু তাড়াতাড়ি শেয়ার করে দাও।
সবাই একটু তাড়াতাড়ি শেয়ার করে দাও যাতে ক্লাসটা নিতে সুবিধা হয়। মুস্তাফিজ, আমি দেখতে পাচ্ছি মুসাফির ই আরিহা বলেছে ভাইয়া ঘুম ধরছে। ও ঘুম ধরছে তোমার? স্যার ঘুম ধরছে? ঘুম আসতেছে, আমার নিজেরও ঘুম আসতেছে, তারপর ক্লাস নিতে আসছি। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এবং আমরা তাহলে শুরু করছি আমাদের ক্লাসটি। খেয়াল করো তাহলে এখানে কি আছে ভাই, প্রথম যে সেন্টেন্সটা আমরা যদি একটু খেয়াল করি, এখানে আছে প্রথমে গ্যাপ। সো আমাদের রাইট ফর্ম ভার্ব করার সিস্টেম কি? রাইট ফর্ম ভার্ব করার সিস্টেম হচ্ছে আমাদের যে গ্যাপটা থাকবে, আমাদের সেন্টেন্সের মধ্যে যে গ্যাপটা থাকবে, আমরা কি করব, আমরা প্রথমে হচ্ছে এই গ্যাপের দিকে তাকাবো, অর্থাৎ যে গ্যাপটা থাকবে সেই গ্যাপের আগে যে অংশটা থাকবে সেটার দিকে তাকাবো। তাহলে এখানে একটা গ্যাপ আছে, অর্থাৎ একটা সেন্টেন্সের শুরুতে গ্যাপ আছে। সো আমাদের প্রথম যে রুলসটা সেটা আমরা একটু বলে দিই। দেখো, তুমি যদি দেখো যে কোনো সেন্টেন্সের প্রথমে গ্যাপ আছে, কি আছে ভাই, যদি কোনো সেন্টেন্সের প্রথমে গ্যাপ থাকে এবং ব্রেকেটের মধ্যে যদি একটা ভার্ব থাকে, কি থাকে ভাইয়া? ভার্ব থাকে। কোনো সেন্টেন্সের প্রথমে যদি গ্যাপ থাকে এবং ব্রেকেটের মধ্যে যদি একটা ভার্ব থাকে, তাহলে আমাদের এইটাকে কি করতে হবে? এইটাকে আমাদেরকে নন ফাইনিট করতে হবে। কি করতে হবে ভাইয়া? নন ফাইনিট। সো নন ফাইনিট ব্যাপারটা কি? নন ফাইনিট হচ্ছে তিন ভাবে করা যায়। কয় ভাবে করা যায়? তিন ভাবে। একটা হচ্ছে তুমি ভার্বের যে এক নাম্বার থাকবে সেটার সাথে আইএনজি বসায় করতে পারবা। একটা হচ্ছে 2+V1 এটা দিয়ে করতে পারবা। আরেকটা হচ্ছে V3 এটা দিয়ে করতে পারবা। অর্থাৎ নন ফাইনিট করা যায় এই তিন ভাবে। সো নন ফাইনিটটা আসলে কখন করতে হয় বা কিভাবে করতে হয় এটা যদি আমি তোমাকে একটু বলি। সো একটু খেয়াল করো, নন ফাইনিটটা হচ্ছে যখন দেখবা যে সেন্টেন্সের মধ্যে অলরেডি একটা ভার্ব আছে, এরপরে আবার আরেকটা ভার্বের কথা বলছে। ধরো এক নাম্বার একটা ভার্ব আছে, তারপরে আরেকটা ভার্ব বসাইছে, অর্থাৎ বসাতে হবে। যখন একটা ভার্ব থাকবে এরপর তোমাকে বলা হবে আরেকটা ভার্ব বসানোর জন্য, এর মানে তুমি চিন্তা করবা যেহেতু একটা ভার্ব আছে আরেকটা ভার্ব বসাইতে বলতেছে, এর মানে তোমার মাথার মধ্যে চলে আসবে যে এটাকে আমাদের অবশ্যই নন ফাইনিট করতে হবে। সো নন ফাইনিট করার জন্য আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হয়। এক নাম্বার, ভার্বের সাথে আইএনজি দিয়ে করতে হয়। দুই নাম্বার, 2+V1 দিয়ে করা যায়। এবং তিন নাম্বার হচ্ছে আমাদের V3 দিয়ে করা লাগে। অর্থাৎ আমাদের বুঝতে হবে কখন ভার্বের এক নাম্বার দিয়ে করতে হবে, কখন V2 দিয়ে করতে হবে, V3 দিয়ে করতে হবে, কখন 2+V1 দিয়ে করতে হবে। সো এই ব্যাপারটা আসলে আমাদের জানা দরকার বা জানতে হবে। যখন আমরা এই ব্যাপারটা সম্পর্কে জানতে পারবো তখন আমাদের জন্য কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলো? তাহলে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সের প্রথমে গ্যাপ আছে। সেন্টেন্সের প্রথমে যদি গ্যাপ থাকে এবং তাহলে আমরা এটাকে নন ফাইনিট করব। নন ফাইনিট করার সিস্টেম হচ্ছে ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ আমরা যদি দেখি কোনো সেন্টেন্সের প্রথমে একটা গ্যাপ আছে, যেখানে বাবা তুমি দেখবা একটা সেন্টেন্সের শুরুতে তোমাকে একটা গ্যাপ দিয়ে দিছে, এরপর তোমাকে বলতেছে যে এখানে একটা ভার্ব বসাইতে, এর মানে তুমি আর অন্যদিকে তাকাবা না, তুমি কি করবা? তুমি চোখ বন্ধ করে এখানে ভার্বের একের সাথে আইএনজি বসাইয়া দিবা। বলো ঠিক কিনা? যখন তুমি ভার্বের একের সাথে আইএনজি বসাইয়া দিবা ভাই, তখন তুমি বিশ্বাস করো তোমার উত্তরটা অবশ্যই হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছো? তাহলে তোমার উত্তরটা কি? অবশ্যই হয়ে যাবে। অর্থাৎ যখন তুমি ভার্বের একের সাথে আইএনজি বসায় দিলা তখন আর কোনো কথা নাই, তখন আর কোনো কথা নাই, তখন অবশ্যই তোমার ভার্বের একের সাথে আইএনজি দেওয়ার কারণে তোমার উত্তরটা রাইট হয়ে যাবে। বলো ঠিক কিনা? ঠিক আছে, সেটা বলো, সেটা বলো কি হবে, এটা বলো কি হবে, সবাই কমেন্টে বলো। তাহলে এটার উত্তরটা কি হবে যদি আইএনজি দিয়ে আমরা বসাই করি? তাহলে এটার উত্তরটা কি হবে বলো? আইএনজি দিয়ে বসাই করলে কি হবে? অবশ্যই ভার্বের একের সাথে আইএনজি হবে, তাই না? তাহলে কি হবে বলো? ভার্বের একের সাথে যদি আমরা আইএনজি দেই তাহলে এখানে কি হবে বলো? ভার্বের একের সাথে আইএনজি দিলে এখানে টিচিং হবে। কি হবে? টিচিং। তাহলে টিচিং ইজ এ নোবেল প্রফেশন, অর্থাৎ শিক্ষকতা, শিক্ষকতা, এই শিক্ষকতা হচ্ছে একটা নোবেল প্রফেশন বা শিক্ষা দেওয়া হচ্ছে একটা মহৎ কাজ, ঠিক কিনা? এই যে আমি তোমাদেরকে শেখাচ্ছি এটা হচ্ছে একটা মহৎ কাজ, এই জন্যই আমি শেখাই রে ভাই। তুমি ভাই যারা অনেকে আছো তোমাদের ফ্রেন্ডের মধ্যে, আমি একটা কথা বলি, তোমরা এইচএসসি 26, 27 এরপরে তোমরা দেখছো যে কিছুদিন আগে এইচএসসি 25 ব্যাচ তোমাদের মতো ছিল, তারা আনন্দ করছে, ফুর্তি করছে, কত কি করছে ভাই, চিন্তা করার বাহিরে। তারা ঘুরতে গেছে, তারা ইচ্ছে মতো সময় কাটাইছে, বাট এখন কিন্তু তারা পরীক্ষার হলে বইসা পড়ছে। এখন যারা পরীক্ষার হলে বসছে, যারা
পড়ে নাই, যারা তার একটা বন্ধুর কলের মাধ্যমে দৌড় দিয়ে অনেক দূরে চলে গেছিল ভাই, এখন তার কি অবস্থা দেখো তো। এখন সে কি করতেছে? এখন তার যদি একটা পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যায়, শেষ। সে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে না। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য সে ফর্মটা কালেক্ট করতে পারবে না। তখন তার জন্য কত কষ্ট হয়ে যাবে। তার বাবা মা আশায় থাকে, ইস আমার একটা ছেলে, সে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, সে জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়বে, চট্টগ্রাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বে, অর্থাৎ সে বাংলাদেশের একটা ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বে, যেটা কিনা প্রত্যেক বাবা মারই একটা স্বপ্ন। কিন্তু দেখো তুমি কি করতেছো, তুমি অন্য আরেকজনের জন্য, তুমি তোমার একটা এমন ফ্রেন্ডের জন্য তুমি তোমার নিজের সময়টা নষ্ট করে দিচ্ছ। যেই ফ্রেন্ড এর সাথে তুমি এখন সারা রাত কথা বলতেছো, সারা দিন কথা বলতেছো, সে ডাকলে নগদে চলে যাচ্ছ, বাট চিন্তা করো যখন তোমার ক্লাসটা শেষ হয়ে যাবে, যখন তোমার কলেজ শেষ হয়ে যাবে, তখন আর তার মধ্যে তোমার মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। কিছুদিন পর তার মধ্যে আর তোমার মধ্যে সম্পর্ক ঢলে যাবে, শেষ হয়ে যাবে। সো বলি যে নিজের জায়গা থেকে তুমি একটু ভালো করে পড়ো। আর যদি তোমার উদ্দেশ্য এমন থাকে যে আমিও ভালো করব, আমার ফ্রেন্ডও ভালো করবে, তাহলে একটা পরামর্শ দেই, তোমার ওই ফ্রেন্ডটাকেও তুমি এই ক্লাসে মেনশন দাও, যাতে করে তার উপকার হয়। সো এই উপকার করা যায়, এই উপকার করলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ভার্বের একের সাথে আইএনজি হলো। তারপর আমরা কি করলাম, এখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপের দিকে তাকাবো। গ্যাপের আগে আমি তাকাইলাম, তাকানোর পর কি দেখলাম, যে লেখা এ। এ মানে কি ভাই? একটি। টিচার মানে কি ভাই? শিক্ষক। অর্থাৎ কি বোঝাচ্ছে? একজন শিক্ষকের কথা বোঝাচ্ছে। একজন মানে কি ভাই? কম। আর কম মানে কি ভাই? অবশ্যই উত্তরটা এখানে কম আছে। অর্থাৎ তুমি যদি দেখো যে কোনো সাবজেক্টের মধ্যে কম আছে, এর মানে কি ভাই জানো? এর মানে হচ্ছে তোমার যে ভার্ব হবে, যদি তুমি যদি গ্যাপের মধ্যে দেখো ভার্বের 1 নাম্বার আছে, এর মানে এখানে এস অথবা ইএস যুক্ত করতে হবে। যদি সাবজেক্টটা কম বোঝায় অর্থাৎ বেশি না বোঝায়, তাহলে কি হবে? অবশ্যই ভার্বের একের সাথে তোমাকে কি করতে হবে? একটা এস অথবা ইএস যুক্ত করতে হবে। যখন তুমি এস অথবা ইএস যুক্ত করবা, তখন তোমার সেন্টেন্সটা কি হয়ে যাবে? রাইট হয়ে যাবে। আর যখন তোমার সেন্টেন্সটা রাইট হয়ে যাবে, তখন তুমিও খুশি হয়ে যাবা। বলো ঠিক কিনা? সো যারা যারা বুঝতে পারছো একটু কমেন্টে বলো যে ভাই আমি বুঝতে পারতেছি ইনশাআল্লাহ। তাহলে এখানে আমাদের কি করতে হবে? একটা এস অথবা ইএস যুক্ত করতে হবে। যখন আমরা একটা এস অথবা ইএস যুক্ত করব, তখন আমাদের জন্য সেন্টেন্সটা রাইট হয়ে যাবে। কি হয়ে যাবে? রাইট হয়ে যাবে। আর রাইট হওয়ার মানে কি ভাই? রাইট হওয়ার মানে হচ্ছে আমি এখানে পূর্ণ একটা নম্বর পেয়ে যাব। কি করব? একটা পূর্ণ নম্বর পেয়ে যাব। সো এরপর আমি যদি তাকাই সি নাম্বারটা যদি একটু দেখি, দেখো সি নাম্বার কি? আমাদের সিস্টেম ভাই একই। আমাদের সিস্টেম কি ভাই? আমাদের সিস্টেম হচ্ছে একই। সেটা কি? তাহলে আমরা হচ্ছে বি নাম্বারটা করছি। তাহলে আমাদের 1 নাম্বার ব্যাখ্যা আমি লিখে দিচ্ছি, 2 নাম্বার ব্যাখ্যা লিখে দিচ্ছি। 1 নাম্বার যে ব্যাখ্যা, সো এ নাম্বারের যে ব্যাখ্যাটা সেটা হচ্ছে যে সেন্টেন্সের আগে যদি গ্যাপ থাকে, এরপর যদি ভার্বের 1 নাম্বার থাকে, তাহলে এটার সাথে আমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। যখন আমরা আইএনজি যুক্ত করব, তখন আমাদের উত্তরটা রাইট হবে। কি হবে ভাই? উত্তরটা রাইট হবে। যেহেতু আইএনজি যুক্ত করা হবে, এই জন্য উত্তরটা রাইট হবে। আর বি নাম্বার কি করতে হবে ভাই? আমাদের বি নাম্বারের সিস্টেমটা হচ্ছে, যখন তুমি দেখবা যে সাবজেক্টটা হচ্ছে কম আছে। কি আছে ভাই? কম আছে। এর মানে তোমার যে ভার্বটা হবে, সেই ভার্বের সাথে তোমার কি করতে হবে? এই ভার্বের সাথে তোমার একটা এস অথবা ইএস যুক্ত করতে হবে। ঠিক আছে, যুক্ত করতে হবে। যদি সাবজেক্টটা কম থাকে, তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। সো এটা কারা কারা লিখছো একটু কমেন্টে বলো। এটা যারা যারা লিখছো একটু কমেন্টে বলো। যারা যারা লিখে ফেলছো কমেন্টে বলতে পারো। ঠিক আছে, এটা তোমরা যারাই লিখছো কমেন্টে বলতে পারো যে ভাই আমি লিখে ফেলছি, আলহামদুলিল্লাহ, লেখা শেষ। সো এটা লিখো যে আলহামদুলিল্লাহ লেখা শেষ। সো এই 2টা ব্যাখ্যা যারা যারা লিখছো একটু কমেন্টে বলো। এরপর আমরা আমাদের 3য় ব্যাখ্যায় চলে যাব। ঠিক আছে, এরপরে আমরা আমাদের 3য় ব্যাখ্যায় চলে যাব। হ্যাঁ, তাহলে আমাদের গেল। এখন আমরা 3 নাম্বার যে ব্যাখ্যাটা আছে সেইটাতে চলে যাব। সেইটাতে আমি একটু দেখাই। সো দেখো এই সেন্টেন্সটা হচ্ছে কি ভাই? আমাদের 1 নাম্বার ব্যাখ্যা গেল, 2 নাম্বার গেল, এখন 3 নাম্বারটা। 3 নাম্বার হচ্ছে কি ভাই? সি। সো এটার আগে আমাদের একটা কি দেওয়া আছে?
গ্যাপ দেওয়া আছে, গ্যাপের আগে আমাদের একটা সেন্টেন্স দেওয়া আছে, এইটাকে বলা হচ্ছে একটা ফ্রেজ। কি বলে? ফ্রেজ। ফ্রেজ কি ভাই? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ফ্রেজ কি ভাই? ফ্রেজ হচ্ছে যে একাধিক ওয়ার্ড, অর্থাৎ একের অধিক, ধরো 3টা ওয়ার্ড মিলে যদি কোনো কিছু তৈরি হয় তখন সেটাকে বলা হচ্ছে ফ্রেজ। 3টা ওয়ার্ড মিলে যদি কোনো কিছু তৈরি হয় তখন সেটাকে কি বলে? ফ্রেজ বলে। তো যেহেতু এটা 3টা ওয়ার্ড মিলে তৈরি হয়েছে, তো এই জন্য এটাকে কি বলা হবে? এটাকে একটা ফ্রেজ বলা হচ্ছে। সো কিছু কিছু ফ্রেজ আছে, যেমন লুকিং ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, অ্যাকর্ডিং টু, সিমিলার টু, গেট ইউজ টু, এই ধরনের যে ওয়ার্ডগুলো তুমি দেখতে পাইবা সেগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসবে। কি বসবে? ভার্বের একের সাথে আইএনজি বসবে। যেহেতু লুকিং ফরওয়ার্ড টু আছে, উইথ এ ভিউ টু আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কি উইথ এ ভিউ টু, অর্থাৎ কোনো সেন্টেন্সের মধ্যে যদি উইথ এ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু এই ধরনের ওয়ার্ডগুলো থাকে তাহলে কি বসবে ভাই? আইএনজি। ঠিক আছে, কি বসবে? আইএনজি বসবে। তাহলে উত্তরটা রাইট হয়ে যাবে। ঠিক আছে, উত্তরটা রাইট হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের যে 4 নাম্বারটা আমরা এখন একটু দেখব। 4 নাম্বারটা, সো এখানে দেখো গ্যাপের আগে আছে বাই। গ্যাপের আগে কি আছে ভাই? গ্যাপের আগে আছে হচ্ছে বাই আছে। বাই কি ভাই? বাই হচ্ছে একটা প্রিপজিশন। কি ভাই? প্রিপজিশন। অর্থাৎ তুমি যদি দেখো যে কোনো সেন্টেন্সের শুরুতে প্রিপজিশন আছে, মানে গ্যাপের শুরুতে প্রিপজিশন আছে, তাহলে প্রিপজিশন থাকলে ভার্বের যে 1 নাম্বার হবে এটার সাথে আইএনজি করতে হবে। কি করতে হবে? ভার্বের একের সাথে আইএনজি করতে হবে। প্রিপজিশন যেখানে ভার্বের একের সাথে আইএনজি হবে। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? এখানে অবশ্যই তোমাকে হচ্ছে গেট আছে যেহেতু, তাহলে গেটিং হবে। কি হবে? গেটিং হবে। সো এখানে যেহেতু গেট আছে এই জন্য আমাদের এখানে গেটিং বসাইতে হবে। সো যেমন প্রিপজিশন আরো আছে, যেমন বাই, উইথ, ইন, অফ, অ্যাট, বিটুইন, অ্যাবাউট, আফটার, ফ্রম, অন ইত্যাদি, এগুলো হচ্ছে প্রিপজিশন। সো এগুলো যেখানে থাকবে সেখানে ভার্বের একের সাথে আইএনজি বসাতে হবে। ঠিক আছে, সো ভার্বের একের সাথে যখন আমরা আইএনজি বসাবো তখন আমাদের উত্তরটা রাইট। ঠিক আছে, তাহলে আমাদের ডি নাম্বারটা আমরা করলাম, এখন আমরা ই নাম্বারটা করব। সো ই নাম্বারটা খেয়াল করো। ই নাম্বার হচ্ছে গ্যাপ আছে, গ্যাপের শুরুতে হচ্ছে আমাদের ক্যান আছে। কি আছে? ক্যান আছে। ক্যান হচ্ছে একটা মডাল ভার্ব। মডাল ভার্বের পর সবসময় ভার্বের 1 নাম্বার ফর্ম বসে, অর্থাৎ মডাল ভার্ব যদি কোনো সেন্টেন্সে থাকে এর মানে সেখানে ভার্বের 1 নাম্বার ফর্ম বসবে। কি বসবে? মডাল ভার্ব যেখানে সেখানে ভার্বের 1 নাম্বার ফর্ম বসবে। কি বসবে ভাইয়া? মডাল ভার্ব যেখানেই থাকবে সেখানে ভার্বের 1 নাম্বার ফর্ম বসবে। তাহলে বলো তো এখানে কি বসবে? যেহেতু মডাল ভার্ব আছে সেখানে কি বসবে? কমেন্টে একটু বলবা। যেহেতু এখানে মডাল ভার্বটা আছে সো এখানে কি বসবে? উত্তর আমাকে একটু বলো যে আসলে যেহেতু মডাল ভার্বটা আছে তাহলে এখানে কি বসবে বা কি বসতে পারে বলে তুমি ধারণা করছো? সবাই একটু বলো তাহলে এখানে কি হবে বলে। তাহলে এখানে তোমার যেহেতু মডাল ভার্ব আছে সো এই জন্য ভার্বের 1 নম্বর ফর্ম বসবে। আর 1 নম্বর ফর্মটা কি ভাইয়া? 1 নম্বর ফর্মটা হচ্ছে তোমার অবশ্যই কি হবে? ইনলাইটই হবে, ইনলাইটেনই হবে, যা আছে ইনলাইটেন হবে। মডাল ভার্বগুলো ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড এগুলোকে বলা হচ্ছে মডাল ভার্ব। আর মডাল ভার্বের লগে যদি একটা বি থাকে, কি থাকে ভাই? একটা বি থাকে, তখন কি হবে জানো? মডাল ভার্বের সাথে যখন একটা বি থাকবে তখন হচ্ছে তোমার কি করতে হবে? তখন হচ্ছে তোমার ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হবে। সো বাট এখানে তো বি নাই, সো এখানে যেটা আছে ভার্বের 1 নম্বর বসায় দিলেই উত্তরটা হবে। তো তোমাদেরকে একটা কথা বলি, আমাদের কিন্তু এইচএসসি 26 এবং যারা 27-এ আছে তাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপার, ইংলিশ যে সেকেন্ড পেপার আছে সো সেকেন্ড পেপারের উপর আমাদের একটা কোর্স লঞ্চ হচ্ছে। সেকেন্ড পেপার, এই পেপারের উপর একটা কোর্স লঞ্চ হচ্ছে। সো এই কোর্সে এখন একটা বিশাল অফার আছে। কি আছে ভাই? বিশাল অফার। সো আমাদের এখানে প্রথম ব্যাচ নাম্বার 1, সো এই ব্যাচটা আমরা শুরু করব, অর্থাৎ ব্যাচ 1। সো এই ব্যাচে আমরা শুরু করব। এই ব্যাচে হচ্ছে তোমার 10 আগস্ট অর্থাৎ 10 আগস্ট 10 আগস্ট থেকে আমাদের এই ব্যাচের ক্লাস শুরু হবে। সো এখানে আমরা 5টা টপিক পড়াবো। কয়টা টপিক? 5টা টপিক পড়াবো। এবং এই 5টা টপিক যদি তুমি ভালো করে পড়ো, তুমি এতটুকু শিওর থাকো যে এই 5টা টপিকের মধ্যে তুমি বস হইবাই। বিশেষ করে যেই টপিকগুলোর মধ্যে তোমার সমস্যা আছে, যেমন তোমার কোন কোন টপিকে সমস্যা আছে, যেমন তুমি জানো তোমার মডিফায়ারের সমস্যা, তোমার কানেক্টরের সমস্যা, তোমার কমপ্লিটিং সেন্টেন্সের সমস্যা,
ঠিক আছে। তারপরে কি আছে তোমার, তোমার রাইট ফর্ম অফ ভার্বের সমস্যা, তোমার স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজের সমস্যা। অর্থাৎ আমাদের যে প্রথম ব্যাচ সেটা 10 আগস্ট থেকে আমরা শুরু করব, এবং এই ব্যাচের জন্য আমরা একটা কোর্সের ফি দিয়েছি। কোর্সের ফি হচ্ছে তোমার কত টাকা জানো? কোর্সের ফি হচ্ছে তোমার 750 টাকা। বাট একটা অফার আছে, 750 টাকার মধ্যে একটা অফার আছে, সেটা হচ্ছে তুমি যদি খুব তাড়াতাড়ি ভর্তি হও বা একটা অফার চলতেছে অফারে ভর্তি হও, তাহলে তুমি মাত্র 250 টাকা দিয়ে, মাত্র 250 টাকা, মাত্র কত টাকা? 250 টাকা, মানে 250 টাকা। সো 250 টাকা দিয়ে তুমি আমাদের ইংলিশ সেকেন্ড পেপার কোর্সে ভর্তি হতে পারবা। এবং তুমি কিন্তু অলরেডি জানো আমাদের পড়ানোর সিস্টেমটা কি, আর কোর্সের মধ্যে আসলে আরো ভালো করে পড়ানো হবে ইনশাআল্লাহ। সো এই কোর্সে ভর্তি হওয়ার জন্য তুমি এই নাম্বারে যোগাযোগ করবে।